শেখ হাসিনা অসম্ভব হলেও ফিরে আসতে পারেন হয়তো। অবশেষে সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে। এদিকে প্রথমবারের মতো শেখ হাসিনা সবার সামনে বক্তব্য দেয়। এই অগ্নিজোড়া বক্তব্য শুনে সবাই তরতর করে কাঁপছে। এই বয়ে যে সামনে কি হতে যাচ্ছে। সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা কাল প্রথমবার যুক্তরাষ্ট্রীয় ইউরোপে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশে তিনি বক্তব্য রাখতে চলেছেন। প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য রাখতে চলেছেন। কাল কি দাবি তুলবেন শেখ হাসিনা? লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, শুধু আমরা তাই মনে করছি না। এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্ত এলাকা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল? হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকে মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তা নতুন করে ফিরে আসার কিছু নেই। এবার শোনা যাচ্ছে লন্ডনে সশরীরে তিনি উপস্থিত হবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দেবেন। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। শেখ হাসিনার বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার দেখেন, আমি বরাবরই বলছি যে রাজনীতিবিদদের কথার ফাঁদে পা দিবেন না, মিডিয়াতে যা আছে তাই খাবেন না, কারণ এই মুহূর্তে। তাহলে কি ঘোষণা দিয়েই আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ? চারপাশে সব কিছু পর্যালোচনা করলে অনেকটা এমনটাই মনে হচ্ছে। প্রতিনিয়ত শেখ হাসিনা নতুন নতুন চমক নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আজকে 8ই ডিসেম্বর নতুন চমক দেখায়। দর্শক শ্রোতা, এই 8 ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যারা সমর্থক রয়েছে তাদের অনেক পরিকল্পনা ছিল এবং শেখ হাসিনা সরাসরি একটা বক্তব্য দেয় লন্ডনের মাটিতে। এইটা নিয়ে সবাই আলোচনা করতেছে, সমালোচনা করতেছে এবং শেখ হাসিনার যারা বক্তারা রয়েছে এবং বাংলাদেশের মধ্যে যারা আওয়ামী কর্মীরা রয়েছে তাদের মধ্যে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে। আপনারা সব কিছুই দেখবেন শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে কি বলতেছে। সে কিন্তু সাধারণ মানুষকে নিয়ে অনেক কথাই বলে এবং অনেক অডিও কলও ফাঁস করেছিল। এখন কি হয়েছে, সে কিন্তু সরাসরি আসে এবং সরাসরি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইসব নিয়ে সবাই কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে এবং আওয়ামী কর্মীরা কিভাবে তাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করে। আপনারা ধারাবাহিক সব কিছু দেখবেন। কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনাদেরকে এক পর্যায়ে দেখাবো। এই যে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করুন। জানিয়েছেন শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে তিনি জানান শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রতিক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানিয়েছেন সবশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন। এরকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকারের নৈতিক জায়গা থাকে না। এখন বিষয় হচ্ছে এমত অবস্থা নানান মহলেই প্রশ্ন জাগছে, দেশের 16 বছরের কলঙ্কিত অধ্যায় বলে আদৌ কি শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করবে সাধারণ জনগণ, সেটা নিয়ে ষড়যন্ত্র তথ্য ডালপালা মিলছে। তবে শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হলে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মনোভাব সৃষ্টি হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন মোড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। যদিও সবচেয়ে বড় বিষয় হলো শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে সেগুলো মোকাবেলা করে আদৌ কি রাজনীতিতে আসতে পারবেন শেখ হাসিনা? লীগের সবচেয়ে বড় সমাবেশে তিনি বক্তব্য রাখতে চলেছেন ভার্চুয়ালি। তিনি নির্বাচনে রয়েছেন কিন্তু প্রথমবার তিনি ভাষণ রাখতে চলেছেন এবং এই যে সাহস, এই যে স্পর্ধা, এই স্পর্ধা কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। কেন বলছি এই কথা? তার কারণ শেখ হাসিনা তিনি এবং তার যারা আওয়ামী লীগের সদস্য রয়েছেন তারা কিন্তু লাগাতার বলে এসেছেন শেখ হাসিনার সরকারই পড়ে যায়নি, শেখ হাসিনা রেজিগনেশনই দেয়নি। একবার যদি চট করে দেখেনি যে শেখ হাসিনার পদত্যাগ এবং তার পাশাপাশি শেখ হাসিনার রেজিগনেশন কন্ট্রোভার্সিটা এখনো কি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা? ভয়ঙ্কর গুজব। মোহাম্মদ ইউনূস তিনি নিজে এখনো সারা বিশ্বকে শেখ হাসিনার রেজিগনেশন লেটার দেখাতে পারেননি। শেখ হাসিনা যদি রিজাইন করে, পদত্যাগ করে, ভাই রেজিগনেশন লেটারটা দেখাও, এই আমার হাতে এই মুহূর্তে কি লেটার আছে, সেরকম ভাবে শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখিয়ে দাও। শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের নথি নেই, এর আগে রাষ্ট্রপতি ভবন থেকে বলে দেওয়া হয়েছে। শেখ হাসিনা কালকে কি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ হিসেবে ভাষণ রাখতে চলেছেন, লিখিত কোনো প্রমাণ নেই বঙ্গভবনে। তাহলে কি এখনো শেখ হাসিনা ভারতে যে নির্বাসিত রয়েছেন তিনি আসলে নির্বাসিত সরকারের প্রধান এই মুহূর্তে রয়েছেন?
বাংলাদেশের রাষ্ট্রপতির দাবিতে বিতর্ক, এই মুহূর্তে যে বিতর্ক, সেই বিতর্ক শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের কয়েক কোটি মানুষ তারা মেসেজ করে করে তারা ইউটিউবে এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলা স্ট্রিমিং এ তারা লিখছেন শেখ হাসিনা মুজিবুর রহমানের সরকার, সেই সরকারই এই মুহূর্তে থাকুক, এই মুহূর্তে ফিরে আসুক। রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ হয়েছে, এর আগেই সমন্বয়করা আক্রমণ করেছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, কারণ আবারও বলছি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেন আইনি উপদেষ্টা আসিফ নজরুলের তোপ। কিন্তু আসিফ নজরুলকে আমি ওপেনলি বলছি রিপাবলিক বাংলাতে, আপনি আসুন আমার সাথে সাক্ষাৎকার দিন এবং আপনি দয়া করে শেখ হাসিনার পদত্যাগপত্রটা সামনে নিয়ে চলে আসুন, আমাকে ফ্যাক্সের মাধ্যমে প্রিন্ট আউট করে বা ডেলিভারি করে ভারতে পাঠিয়ে দিন, আমি পেট্রোপল থেকে কালেক্ট করে নেবো শেখ হাসিনার পদত্যাগপত্র, গোটা পৃথিবীকে দেখাবো এবং আপনাদের কথা মেনে নেবো, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের দাবিগুলো নস্যাৎ করে দেবো। কিন্তু এরকম সম্ভাবনা হচ্ছে না। শেখ হাসিনা কাল প্রধানমন্ত্রী হিসেবেই ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার তিনি বক্তব্য রাখতে চলেছেন। আমেরিকার পর এবার ইউরোপের আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন তারা আশায় বুক বাঁধছেন। কি বলতে পারেন শেখ হাসিনা? সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ নির্বাচনে থাকাকালীন প্রকাশ্যে শেখ হাসিনা প্রথমবার ভারতীয় টেলিভিশন শুধু নয়, ওয়ার্ল্ড টেলিভিশনে আপনারা শুনতে পারবেন 124 দিন পর শেখ হাসিনার বক্তব্য। ভারতীয় মিডিয়া, মিডিয়া, আমি জানি না তারা কি করবে, কিন্তু আগামীকাল লন্ডনে আওয়ামী লীগের যে সভা, সারা পৃথিবীর মানুষ সেই সভার যে মূল নির্যাস, সেই নির্যাস আপনারা শুনতে পারবেন। দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের যারা সদস্য তারা বলছেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। অর্থাৎ বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা। ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, রিপাবলিক বাংলাতে জয়, অর্থাৎ শেখ হাসিনা পুত্র, তিনি আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে জবরদখলকারীদের পদত্যাগ এবং আওয়ামী লীগের সরকার পুনঃস্থাপন একটু সিকিউর করতে পেরেছিল ভারত সরকার, কিন্তু বর্তমানে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই শিলিগুড়ি করিডোরের সিকিউরিটি নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন কিন্তু খোদ ভারতবর্ষের একাধিক এজেন্সি তুলে দিয়েছে। কারণ বাংলাদেশ যেভাবে কার্যত ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে, তা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অনেক বড় প্রশ্ন তুলতেই পারে। আর এখানেই কিন্তু ভারতবর্ষের বিকল্প হিসাবে এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারতবর্ষ বেছে নিতে পারে বলে অনেকে মনে করেন। এই যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান যদি দেখেন, তাহলে দেখবেন ত্রিপুরার হারবেতালি বলে যে জেলাটি আছে, সেই জেলা থেকে চট্টগ্রাম হিল ট্র্যাক মাত্র 25 কিলোমিটার দূরত্ব। আর এই ত্রিপুরা থেকে এই 25 কিলোমিটার দূর ছাড়িয়ে কিন্তু বঙ্গোপসাগর, অর্থাৎ নর্থ ইস্টকে, ভারতের নর্থ ইস্টকে যদি বঙ্গোপসাগরের সঙ্গে কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু চট্টগ্রাম পার্বত্য অঞ্চল মাঝখানে চলে আসে। ফলে যদি বঙ্গোপসাগরের অ্যাক্সেসটা ভারতের 7 সিস্টার্সকে দিতে হয়, তখন কিন্তু এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রধানত মূল দৈর্ঘ্য হলো 13,184 স্কোয়ার কিলোমিটার। এটা প্রধানত রঙ্গমতি, খারগাছড়ি এবং বান্দারবন এই জেলাগুলো নিয়ে কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই ফেনী অবধি, মানে ত্রিপুরার এই পার্টিকুলারলি হারবেতালি থেকে ফেনী অবধি এই 25 কিলোমিটার জায়গা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আছে, যা পার্টিকুলারলি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নামে পরিচিত। কিন্তু এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চল যদি ভারতের সীমান্তে চলে আসে, তাহলে কিন্তু সিকিউরিটির প্রশ্নে যদি বে অফ বেঙ্গল ভারতের মানচিত্রে একদম ক্লোজলি এই পার্টিকুলার জায়গায় চলে আসে, তাহলে কিন্তু শিলিগুড়ি করিডোরের সুরক্ষা কিছুটা হলেও অনেক বেশি নিরাপদ একটা জায়গায় চলে যেতে পারে। এবার এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যে 3টে জেলা আছে, সেই জেলা পার্টিকুলারলি এই অঞ্চলটি মায়ানমার সাউথ ইস্টে বর্ডার দ্বারা ঘেরা, ত্রিপুরা এবং মিজোরাম দ্বারা কিন্তু এই পার্টিকুলার জেলাটি ঘেরা। এখানে মূলত 4টি সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করেন, চাকমা, মারমা, ত্রিপুরা এবং ম্রো। এই সম্প্রদায়ের মানুষ কিন্তু, এই জনজাতির মানুষ কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটি বসবাস করেন। এরা ট্র্যাডিশনাল ঘরানার মানুষ এবং কিছু কিছু মানুষের সঙ্গে বা কিছু কিছু জনজাতির সঙ্গে 7 সিস্টার্স অর্থাৎ ভারতের নর্থ ইস্টের একাধিক জেলার কিন্তু সাদৃশ্য দেখা যায়। অর্থাৎ কিছু কিছু মানুষের সাদৃশ্য শুধু দেখার দিক থেকে নয়, কালচারাল এক্সচেঞ্জ বলুন, তারা একে অপরের সঙ্গে ভাষা বলুন, অনেক ক্ষেত্রেই কিন্তু মিলে যায়। ফলে এই জায়গাটা কিন্তু ভারতেরই একটা এক্সটার্নাল পার্ট হিসাবে অনেক ইতিহাসবিদ গণ্য করেছিলেন। এই জায়গাটা যদি ইতিহাস দেখেন, তাহলে দেখবেন এই জায়গাটা কার্যত ওয়ার জোন নামে পরিচিত ছিল। পার্টিকুলারলি এখানে 3টে সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ লাগাতার ভাবে লেগেই থাকতো। এরা যখন আরাকান থেকে এসেছিল, অর্থাৎ এই জনজাতি যখন আরাকান থেকে এসে এই জায়গাটি দখল করে বসবাস করে, তখন এর মধ্যে আরাকান কিংডম, চাকমা কিংডম এবং তুইপাড়া কিংডমের মধ্যে
প্রায় যুদ্ধ কিন্তু সারা বছর লেগে থাকতো। বর্তমানে এই জায়গাটার যে অবস্থান, সেখানে চকমা সম্প্রদায় হলো সব থেকে বড় জনজাতি বা সবচেয়ে বড় কিন্তু গোষ্ঠী। এরপরে নিঃসন্দেহে মৌ জনগোষ্ঠী কিন্তু এই অঞ্চলের সব থেকে বড়। এবার যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন 1787 সালে ব্রিটিশরা কার্যত এই চকমা সম্প্রদায়ের যে রাজা, তার সঙ্গে ভালো সম্পর্ক করে এই জায়গাটা দখল করার দিকে কিন্তু এগিয়ে যান। 1860 সালে অফিসিয়ালি এই জায়গাটি ডিরেক্ট কন্ট্রোল অফ ব্রিটিশ অফ ইন্ডিয়ার কিন্তু সংযুক্তকরণ করা হয়। অর্থাৎ অফিসিয়ালি এই চকমা সম্প্রদায় বা এই চকমা জনগোষ্ঠী বা এই পার্বত্য অঞ্চলকে 1860 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নিজেদের দখলে নিয়ে আসেন। 1946 সালে যখন পার্টিশন করা শুরু হয়, তখন পার্টিশন করার সময় এক ঐতিহাসিক ভুল করে বসেন যারা এই বর্ডার দিচ্ছিলেন তারা। বেঙ্গল বাউন্ডারি কমিশন পার্টিকুলারলি এই জায়গাটিকে ইস্ট পাকিস্তানের অংশ হিসাবে চিহ্নিত করেন, কিন্তু এই জায়গার 97% মানুষ ছিলেন নন মুসলমান। অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে দেশভাগ হয়েছিল, সেই দেশভাগের ঐতিহাসিক ভুলের শিকার কিন্তু হয় পার্টিকুলারলি এই জায়গাটি। এবং এই ব্যক্তিরাও মানে যারা এই অঞ্চলে বসবাস করেন, তারাও কিন্তু নিজেদেরকে ভারতের অংশ হিসাবে চিহ্নিত করতে শুরু করেন। 1947 সালে যখন দেশভাগ হয়, তখন এই অঞ্চলে কিন্তু ভারতের পতাকা তোলা হয়েছিল এবং তারা কিন্তু কার্যত ভেবেছিলেন তারা ভারতের অংশ হয়েছেন, কারণ এরা নন মুসলমান, বেসিক্যালি বৌদ্ধিস্ট মানে ধর্ম সম্প্রদায়ের মানুষ। কিন্তু বৌদ্ধিস্ট মানুষ হওয়া সত্ত্বেও এরা নিজে মনে প্রাণে ভারতের সঙ্গে অ্যাটাচ হতে কিন্তু চেয়েছিলেন। ফলে যখন ভারতের পতাকা তোলা হয়, তখন কিন্তু তারা আনন্দ উপভোগ করতে শুরু করে দিয়েছিলেন। দুদিন পর রেডিওতে যখন এরা মানে আনুষ্ঠানিক ঘোষণা শুনে জানতে পারেন তারা পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণ হয়েছে, তখন কিন্তু এই সম্প্রদায় কার্যত একটা হতাশাগ্রস্ত ছবি ধরা পড়েছিল। পরবর্তীকালে এই সম্প্রদায়ের একজন নেত্রী স্নেহা কুমার চাকমা কার্যত দিল্লিতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। সকল নেতৃবৃন্দ, আমার এখানে আমি যারা মনে করি যে এই পার্টির দুর্দিনের ক্রান্তিকালে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা হচ্ছেন বঙ্গবন্ধুর সন্তান, বঙ্গবন্ধুর আদর্শ প্রকৃত সন্তান। আর আমি নিজেকে বঙ্গবন্ধুর একজন আদর্শিক সন্তান মনে করি। বঙ্গবন্ধুর সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর কন্যা আমাদের আপা। আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলে বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান। সেই হিসাবে আমিও যদি বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হয়ে থাকি, এখানে কারো কোনো পরিচয় করার বিষয় নাই। বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হিসাবে আপনারা সবাই আমার আদর্শিক পাই, সবাই আমার একই মায়ের সন্তান, একই পিতার সন্তান। এখানে কোনো ডিভাইডেশন নাই বা কাউকে কোনো আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের এই দিনে আমরা যুক্তরাজ্যে যারা বসবাস করি, যারা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান আছি, আমরা উপলব্ধি করছি যে আজকের এই দিনে আমাদের নেত্রী, প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আওয়ামী লীগকে রক্ষা করা উচিত, কারণ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আওয়ামী লীগকে আমাদের রক্ষা করতে হবে। আর বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের শেখ হাসিনাকে দরকার। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার চাকাকে সচল রাখতে হলে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে দরকার। সেই জন্য শেখ হাসিনার জন্য কাজ করার জন্য, বঙ্গবন্ধুর দলের জন্য কাজ করার জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। আর সেই কাজটি করতে গিয়ে আমাদের এখন এই দলের এই ক্রান্তিকালে অনেকেই হয়তো আজকে সামনে আসতে পারতেছেন না, বাট অনেকেই চমৎকার ভূমিকা রাখছেন। যারা চমৎকার ভূমিকা রাখছেন তাদেরকে সালাম জানাই, লাল সালাম, মুজিবের শুভেচ্ছা। আর যারা চলে গেছেন তারা কখনোই চলে যাওয়ার লোকই ছিল, তারা আমাদের কখনোই ছিল না। তারা সময় মতো আবার আসবে, সময় মতো তারা যাবে। তাতে আমরা কোনো বিচলিত না, দুঃখিত না। আমরা যারা আছি এখানে, আমরা ইনশাআল্লাহ আন্দোলন করে যাব, সংগ্রাম করে যাব, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। এখন আমরা সকলে উপস্থিত হয়েছি এখানে, কেন উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন। এখানে আমরা মানুষ যে যারা মানুষ আছি এখানে, সবাই আসলে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানেন যে আমরা কেন উপস্থিত হয়েছি। আমরা এখন উপস্থিত হয়েছি এই কারণে, বাংলাদেশ থেকে যদি আমরা ইউনূস সরকারকে হটাতে চাই, বাংলাদেশ থেকে যদি সুদখোর মহাজন সরকারকে আমরা বিতাড়িত করতে চাই,
এবং শেখ হাসিনাকে আবার যদি প্রধানমন্ত্রী করতে চাই তাহলে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনের নেতৃত্বটা আমরা যুক্তরাজ্য থেকে দিতে চাই এবং সেই যুক্তরাজ্যে আমরা একটি প্ল্যাটফর্ম সময়ের প্রয়োজনে 1971 সালে 66-তে 72-তে 1952 সালে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মের সৃষ্টি হয়েছে। তাই এখন হচ্ছে 2024 সালে এসে আমাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা আমরা মনে করি। সেই প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলাপ আলোচনা করেছি প্রত্যেকটি ভাইয়ের সাথে, বঙ্গবন্ধু সৈনিকদের সাথে, শেখ হাসিনার ভাইদের সাথে আমরা সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী আবারও করার জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করতে পারি কিনা। আমরা মনে করি আমরা যারা এখানে আছি, আমার নেতা হিমু ভাই এখানে উপস্থিত আছেন, যার নেতৃত্বে 2001 সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই দুর্বার আন্দোলনের মাধ্যমে 111 সৃষ্টি হয়েছিল, তারপরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করেছিলাম। আজকে আমার হিমু ভাই এখানে উপস্থিত আছেন, এই জন্য আমার সাহসটা, স্পিডটা আরো বেড়ে গিয়েছে। তাই আমি বলতে চাই এই মুহূর্তে আমাদের যা করণীয় দরকার, আমি মনে করি এটা আমার প্রস্তাব, আপনারা যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম রাজনীতি দিচ্ছেন, এখানে আছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রসন্ন মাস্টার সাহেব আছেন, উনি অনেক অভিজ্ঞ নেতৃত্ব। সো আপনাদের কাছে আপনারা সবাই আলোচনার ভিত্তিতে মিল্টন ভাই সবাই নাম বললাম না, মাফ করে দিবেন। আমি মনে করি আমি প্রস্তাব দিচ্ছি যে এই কাজগুলো আমাদের করা উচিত। এই জন্য তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য আমরা 1 কোটি লোকের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করতে চাই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। দ্বিতীয়ত এই যে নোবেল পিস কমিটি আছে, যে নোবেল পিস প্রাইজ কমিটি আছে, সেই পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি আবেদন করতে চাই, একটি মামলা করতে চাই যে তার নোবেল পিস প্রাইজ কমিটি কেন ফিরিয়ে নেওয়া হবে না। আমরা এর জন্য একটি লবিস্ট নিয়োগ করতে চাই। সেই লবিস্টের মাধ্যমে আমরা তার লবিস্ট নিয়োগ করে আমরা তার নোবেল পিস প্রাইজ ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আবেদন করব। তারপরে যেটি হচ্ছে যে আরেকটি জিনিস হচ্ছে যে আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন যুক্তরাজ্যে আসতেন, তখন বিএনপি জামাত প্রত্যেকটি প্রোগ্রামে তারা বাধা সৃষ্টি করতেন। আমরা এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে এখান থেকে ঘোষণা করতে চাই এবং আমরা আপনাদের নেতৃত্বে, আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখান থেকে ঘোষণা করব ভবিষ্যতে বাংলাদেশের সরকার প্রধান যেই হবে অসাংবিধানিক সরকার প্রধান, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের আর কেউ প্রধানমন্ত্রী না। তাই আমরা এই যুক্তরাজ্যের মাটিতে যাই আসবেন না কেন ভবিষ্যতে আমরা তাকে যুক্তরাজ্যের মাটিতে আমরা প্রতিহত করব। আর ইউনুস সহ উপদেষ্টাবৃন্দ যারা আসবেন তাদেরকে আমরা যেখানে দেখব সেখানে আমাদের এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃত্বে তাদেরকে প্রতিহত করব, তাদেরকে গণদোলাই দিব, তাদেরকে আমরা যুক্তরাজ্যের মাটিতে জায়গা দিব না। এই কাজগুলো আমরা মনে করি এই দেশের এই ক্রান্তিকালে শেখ হাসিনা এবং আমাদের দলের এই ক্রান্তিকালে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠ ভূমিকা নিয়ে এই কাজগুলো আমাদের করতে হবে, এটা আমি মনে করি। সেটা সঠিক কি ব্যাঠিক সেটা আপনারা যারা আমাদের শ্রদ্ধেয় গুরুজন আছেন, শ্রদ্ধেয় রাজনীতিবিদরা আছেন, আপনারা সিদ্ধান্ত দিবেন। এখন যে শেষ কথা বলি, যে এই কথাগুলো কেন বললাম, যে এখন এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। তো এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করার জন্য পৃথিবীর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের জন্য একজন নেতৃত্বের প্রয়োজন হয়। সো আমরা কাকে, সেই জন্য আমরা কাকে নেতৃত্ব দিব, কাকে আমরা নেতা বানাবো, কাকে নিয়ে আমরা এই কাজগুলো করব, সেটা নিয়ে আজকে আপনারা আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন, অথবা যদি প্রয়োজনে মনে করেন যে আরো মিটিং এর দরকার করবেন। বাট আমি মনে করি আমরা আপনাদের এখানে যারা আছেন, উপস্থিত যারা আছেন, তাদের মধ্য থেকে XYZ করিম রহিম যেই কেউ সাহস করে দাঁড়িয়ে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়াতে পারেন। যদি কেউ দায়িত্ব নিতে চান, আমরা তার নেতৃত্বে এই আন্দোলন সংগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য আমরা তার নেতৃত্বে, বরিষ্ঠ নেতৃত্বে আমরা কোনো পদপদবি চাই না, তার নেতৃত্বে থেকে, তার সাথে থেকে আমরা এই আন্দোলন সংগ্রামগুলো বাস্তবায়িত করব। ইউনুসকে এই বাংলাদেশের মাটিতে হটাবই, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, এটা হোক আমাদের সিদ্ধান্ত। তাই আমি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখান থেকে যারা আছেন, সবাইকে বলবো, আপনারা যদি কেউ
দয়া করে আপনারা যদি মনে করেন যে এই আন্দোলন সংগ্রামগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আপনারা কেউ এখান থেকে যে কেউ XYZ এনিওয়ান যদি কেউ দাঁড়িয়ে বলেন যে আপনারা নেতৃত্ব দিতে চান, যে এই নেতৃত্ব দিতে চাবেন, আমরা তার সাথে থেকে আমরা এই আন্দোলন সংগ্রামটি করতে চাই। আমরা এখন 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য আমরা কেউ ঘরে বসে থাকতে চাই না। এখন আর পিছনে থেকে কোনো কিছু শোনার বুঝার ভাবার কোনো সময় নেই। আমি বারবার বলেছি, প্রেম এবং বিপ্লব এই দুটি জিনিস পিছনে তাকিয়ে হয় না। বিপ্লব করতে হলে সামনে তাকাতে হবে, বিপ্লব করতে হলে প্রেম করতে হলে সামনে তাকাতে হবে। আমার বাবা কোটিপতি, আরেকজনের বাবা ফকির, তাহলে প্রেম হবে না। আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার ছেলে মেয়ে আছে, সেই কথা যদি চিন্তা করে মনের মধ্যে থাকে তাহলে বিপ্লব হবে না। বিপ্লব করতে হলে যদি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে চাই, রক্ত জড়াতে হবে, কোনো বিকল্প নাই, রক্ত জড়াতে হবে। কেউ যদি থাকেন তার সাথে ইনশাল্লাহ আমরা থেকে এখান থেকে নেতৃত্ব দিব, কোনো ভেদাভেদ নাই, সকলে আমার বঙ্গবন্ধুর সন্তান, সকলে আমার ভাই, একসাথে থেকে ইনশাল্লাহ আমরা আন্দোলন করতে চাই। সেই আন্দোলনে সামনের সারিতে যদি বলেন, তাহলে সামনের সারিতে থেকে কোনো ব্যক্তি যদি শহীদ হয়, কোনো ব্যক্তি যদি নিহত হয়, কোন ব্যক্তি যদি আত্মদান করে, কোন ব্যক্তি যদি তার জীবন উৎসর্গ করতে চায়, আমি আপনাদের সামনে থেকে কথা বলে দিচ্ছি, সর্বপ্রথম ইনশাল্লাহ। একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারও রাজপথে দাঁড়াতে পারবে? অথবা আওয়ামী লীগের যেই পরিমাণ আধিপত্য বিস্তার করেছিল, সেই আধিপত্য বিস্তার করে আবারও কি মাঠে টিকে থাকতে পারবে? মানসিক মনোবল কি ঠিক আছে? যেমনটা আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পোতাই গেছে, গর্তে ঢুকে গেছে, আসলে কি বিষয়টা তাই নাকি না যখন প্রয়োজন হয় তখন আবার রাজপথে ফিরে আসে, পুরনো যে রূপটা সেটাকে মানুষের সামনে নিয়ে আসে? আর এই রকমের অ্যাক্টিভিটিসের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই প্ল্যান পরিকল্পনা অথবা যে চাপ তৈরি হচ্ছে, সেই চাপের মধ্যে তারা ধরেন আরও এক ধাপ আগায় দিবে যে হ্যাঁ, আওয়ামী লীগরা সেটা নিষিদ্ধ করা দরকার। কেন? তারা এখনও ভালো হয় নাই। আমরা আজকে নরসিংদীর রায়পুরায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলা আমার কাছে মনে হয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করেন যে এখনও আধিপত্য বিস্তার নিয়ে চিন্তা ভাবনা করে। তবে এই খেলাতে এখন বিএনপিও লিপ্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এই যে ধরেন আগামী বিজয় দিবসে বিজয় মেলা পালিত হবে, 2 গ্রুপ লাইগা 12 জন আহত। বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এগুলোকে কেন্দ্র করে বিএনপি যেখানে মোটামুটি ভালোই ভূমিকা রাখছে, তা আওয়ামী লীগ ভাবতেছে মাঠটা তো আমাদেরই ছিল, অস্ত্র জমা দিছি, নেতা ভাগছে, কিন্তু ট্রেনিং তো ভুলি নাই, আছে মেশিনারিজ আছে কিছু, এটা প্রমাণ করছে যে আমরা এখনো দুর্বল হয়ে যায় নাই। আমরা এখানে যেই ঘটনা ঘটছে, এখানে একজন ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। বুঝতে পারেন, এমনি আওয়ামী লীগের নামে মামলার অভাব নাই, আর এরকম একটা ঘটনায় কত হাজার নেতাকর্মীর নামে মামলা হবে এটা ভাবা যায়? আপনার এখানে আহতের সংখ্যা হচ্ছে 10 জন। আর এই ঘটনা ঘটছে কোথায়? রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে। তো রায়পুরা থানার ওসি যিনি আছেন, তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলছেন যে নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া, বয়স 55, সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম 32, একজন নারীও এখানে নিহত হয়েছে। তারা উভয়ই রোবেল গ্রুপের সদস্য। রোবেল নামটার মধ্যে একটা ভাব আছে, হ্যাঁ, আমি দেখছি অনেকে একটু থাকে দেই। আচ্ছা, আহতরা হলেন আমির হোসেন, যার বয়স হচ্ছে 21, রাব্বি মিয়া 24, আরও 10 জন, বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ এবং স্থানীয়রা কি বলছে যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রোবেল এবং রায়পুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আমরা যদি দেখি, রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের 9 নং ওয়ার্ড সদস্য বশিরউদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এতে হারুনুর রশিদের সমর্থকরা তাকে বশিরউদ্দিনের উঠানেই কুপিয়ে হত্যা করে। আব্দুল জব্বার বলছেন ওসি সাহেব যে 2 গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দিন শেষে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন এই ঘটনাগুলোর আসলে ইফেক্টটা ব্রডলি কোথায় যাচ্ছে? ব্রডলি এখানে যাচ্ছে যে আওয়ামী লীগ ভালো হয় নাই। গেল 4 মাস যাবৎ যেহেতু গণমাধ্যমে এই সকল নিউজ আর আসে না, এখন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম ব্যস্ত, ফাঁকে ফাঁকে আওয়ামী লীগ জানান দিচ্ছে যে এখনও তারা মাঠে আছে, প্রয়োজন লাগলে 2-4টা লাশ এমনি ফেলাই দিবে। আবার বুঝছেন, আমি আমার বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায়, এটা মাথায় রাখতে হবে।
আপনি যখন যে কোনো একটা জায়গায় অপকর্ম করছেন, আপনি দেখেন নামের শেষে কিন্তু আওয়ামী লীগ উঠে আসছে। এটা আপনার ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা সম্পর্ক, কিন্তু গণমাধ্যম কিন্তু এটাকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে আসছে। বদরুলের কথা খেয়াল আছে তো, আমি বারবার উদাহরণ দেই, ওই যে খাদিজা প্রেমে রাজি হয় নাই, বদরুলকে কিতা হোস মাতিয়া, তো যাইয়া কিন্তু শ্রেণী দিয়া 2টা কূপ দিয়া লাইছে, পরে কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেছে বদরুল লীগ। তো এরকমভাবে বিভিন্ন সময় আপনার ব্যক্তি একটা অপকর্ম বা ব্যক্তি কর্মকাণ্ড পুরো দলকে বিপদে ফেলে। আর আপনাদের এই সকল ইস্যু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আরেকটু সমর্থন দরকার বা সামহাও জনগণ যেগুলো ভুলে গেছিল সেগুলো কিন্তু আপনারা স্মরণ করাই দিচ্ছেন। তো এবার এনজয় বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন, এটা বলাই বাহুল্য। কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার, জাতীয় ঐক্য, সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা। তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একাট্টা হচ্ছে। কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে? দর্শক, ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে, আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে। অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন, 8 ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, পুনর্বাসিত হতে যাচ্ছেন। ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন অস্বস্তির নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা নিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন। তো এর মাঝখানেই আরো চাঞ্চল্যকর সমস্যায় আমরা বলতে পারি, লন্ডনে একটি বড় সড়ো সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, মানে লন্ডন শাখা আওয়ামী লীগ। আগামী 8 ডিসেম্বর একটা মহা সমাবেশ হবে, যেখানে হাজারো নেতাকর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি মেকশিওর করবে। বলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা একটা আয়োজনের পোস্টারও করেছে, যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচারও চালাচ্ছে। যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, আজকে 5 ডিসেম্বর আনটিল নাও তিনি ভারতে আছেন বলে মেকশিওর করা হচ্ছে। কূটনৈতিক সূত্রটি বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না, কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন। আবার কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত সমাবেশটি করার জন্য যুক্তরাজ্য সরকার এই অনুমতিটা দেবে কিনা বা আদৌ তিনি বক্তৃতা করবেন কিনা। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল নামক একটা জায়গা আছে, সেটাকে ঠিক করা হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছে। সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্র বলছে, উপর উল্লেখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে গতকালকে ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে রাখা হয়, কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে, তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন। তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল। হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন। সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দিয়ে বলেন, আমি কেবল স্টেটমেন্ট করব। ফলে ব্রিটেন আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাই কমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি উল্লেখ করেছেন কিনা এ নিয়ে কিন্তু আপনার কোনো রকম তথ্য তিনি দেননি। তো তিনি বলছেন যে ব্রিটিশ হাই কমিশনারকে 2টি কারণে ডেকেছিলাম। ছোট ছোট 2টো ঘটনা। একটা হচ্ছে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর পরিস্থিতির উপরে, সেখানে মিস ইনফরমেশন দিয়েছিল, যেটা নিয়ে আমরা তাদেরকে এখানে বক্তব্য দিয়েছি। আর আমরা যদি দেখি যে তিনি বলছেন যে এখানে বিশাল একটা বক্তব্য দিয়েছেন। আর লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান তিনি বলছেন যে আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য করবেন। তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা, কিভাবে আমন্ত্রণ জানানো হলো, তিনি বলছেন যে বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে। আর ওই সমাবেশের জন্য ব্রিটিশ সরকারকে আসলে অনুমতি দিয়েছে। তো এই নেতার বক্তব্য হচ্ছে, হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না, কেবলমাত্র 10 ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে। বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচারণা চালাচ্ছেন সেই বিষয়ে তিনি বলছেন, বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু নেই, পরবর্তী নির্বাচনের সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত, সুতরাং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে পারি। তার মানে 8 ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যেই সবচেয়ে শক্তিশালী ধাপ, সেটা হচ্ছে শেখ হাসিনা জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন। এখন এটা
8 ডিসেম্বর বোঝা যাবে যে এর মাঝখানে যেহেতু বাংলাদেশ সরকার ব্রিটিশ যেই কূটনীতিক আছেন তাকে ডেকেছেন, এই বিষয়গুলো তার কনসার্ন দিয়েছেন, তাদের দেশ থেকে এটা কিভাবে আসলে ডিল করা হয় সেটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর পাশাপাশি হতেও পারে নাও হতে পারে, তবে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত। তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন। আর এই প্রথমবারই আমরা ধরতে পারি যে 3.5 মাসের মাথায় বা 4 মাসের মাথায় রাজনীতির মাঠে আবারও সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে শেখ হাসিনার এই 8 ডিসেম্বরকে কেন্দ্র করে। সবাই কিন্তু অনেক পরিকল্পনা করেছিল, আওয়ামী যারা কর্মীরা রয়েছিল এইভাবে কিন্তু তারা প্রতিনিয়তই করে আসছে। তারা অনেক পরিকল্পনা করে কিভাবে দেশকে ধ্বংস করবে, বাংলাদেশের ক্ষতি করবে, তারা বাংলাদেশে এসে ক্ষমতায় বসবে। তাদের পরিকল্পনার মধ্যে বারবার জল ঢেলে দেওয়া হয়। দর্শক শ্রোতা, এখন কি হয়েছে আপনারা তো দেখেছেন এবং আজকের পরিস্থিতিও আপনারা দেখেছেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মন্তব্য এবং আপনাদের কি সিদ্ধান্ত, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।